স্টার্ট। আমি অজয় কুমার পাল, গভর্নমেন্ট আইটিআই রায়গঞ্জ ইলেকট্রিশিয়ান ইনস্ট্রাক্টর। আজকে আমরা ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশন নিয়ে আলোচনা করব। তো যে কেন এবার প্রয়োজন পড়ছে ট্রান্সমিশন করার বা কেন প্রয়োজন পড়ছে ডিস্ট্রিবিউশন করার, কারণ আজকে যে আমরা এই যে লাইট জ্বালাচ্ছি, ফ্যান জ্বালাচ্ছি আমাদের বাড়িতে, এটা 230 ভোল্ট কি 240 ভোল্ট হলে যথেষ্ট। তো আমাদের উৎপন্ন কি 230 ভোল্টেজ হয় না, আমাদের উৎপন্ন হয়, হ্যাঁ, যদি আমরা ধরে রাখি 11 কেবির মতন উৎপন্ন হয়, 11 কেবি বা 11.5 কেবি, ম্যাক্সিমাম হলো 13.8 কেবির মতন ম্যাক্সিমাম উৎপন্ন হয়। হ্যাঁ, তার সেটা হচ্ছে তোমার কোথায়, সেটা তোমার ওই থার্মাল পাওয়ার স্টেশনগুলোতে। আর যেগুলো আমাদের যে হাইড্রাল প্রজেক্ট যেগুলো রয়েছে, যেখানে জলের মাধ্যমে জলের স্রোতকে কাজে লাগিয়ে টারবাইন ঘুরিয়ে যে আমরা ভোল্টেজটা উৎপন্ন করছি, সেখানে কিন্তু আমার 6.6 কেবি, যেমন আমাদের তিস্তা ক্যানেল আছে শিলিগুড়ির কাছে, তিস্তা ক্যানেল ওখানে, সেখানে 6.6 কেবি ভোল্টেজ উৎপন্ন হচ্ছে। তাহলে সেই এখন ঘটনা, ওই 6.6 কেবি যে ভোল্টেজটা উৎপন্ন হচ্ছে, সেটা কি আমরা কাজে লাগাতে পারবো না? সেটাকে তাহলে আমাকে কী করতে হচ্ছে, সেগুলো তো আমাকে তাহলে কমানোর প্রয়োজন হবে। আচ্ছা, এখন আমরা না কমিয়ে আমরা কী করছি, যেমন আমাদের ফারাক্কাতে আছে, ফারাক্কা এবং সাগরদিঘি, হ্যাঁ, যে আছে সেই সাগরদিঘিতে পাওয়ার প্ল্যান্ট রয়েছে। আবার ফারাক্কা এনটিপিসি, যেটাকে আমরা বলছি ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশন। তারপরে উড়িষ্যাতে আছে, উড়িষ্যাতে সেটাও একটা সুপার থার্মাল পাওয়ার স্টেশন রয়েছে। সেই সুপার থার্মাল পাওয়ার স্টেশনটা যেটা রয়েছে সেটা হচ্ছে তালচেরি, উড়িষ্যার তালচেরি রয়েছে। আবার ভাইজাকে রয়েছে, অন্ধ্রপ্রদেশের ভাইজাক। তো এই অনেক দূরে দূরে রয়েছে এই থার্মাল পাওয়ার স্টেশনগুলো, অনেক দূরে দূরে রয়েছে। হ্যাঁ, এখন ঘটনা যে আরেকটা লক্ষণীয় বিষয়, সেগুলো হচ্ছে প্রত্যেকটা পাওয়ার প্ল্যান্ট কিন্তু, হ্যাঁ, আমাদের এই থার্মাল পাওয়ার প্ল্যান্ট সেটা কিন্তু লোকাল থেকে অনেক দূরে, সাধারণত লোকাল থেকে একটু দূরে করা হয়। হ্যাঁ, এ প্রসঙ্গে একটা কথা বলি, আমার দুটো ছাত্র আর কি আমার এখানে পাস করার পরে দুজন চান্স পেয়েছিল সাগরদিঘি পাওয়ার প্ল্যান্টে, ওটা পিডিসিএল এর আন্ডারে। তো ছেলে দুটো কিছুদিন কাজ করার পরে ওদেরকে পোস্টিং দেয় ইয়েতে, কোল হ্যান্ডলিং প্ল্যান্টে কাজ দেওয়া হয়। তো ওইখানে কিছুদিন কাজ করার পর ওরা এসে বলছে আমরা এই সাইকেল ছেড়ে দেবো। কারণ ব্যাপারটা হচ্ছে কি, ওইখানে মানে কয়লাকে পালভারাইজ করে তারপরে তো কি স্টিম তৈরি করে, বয়লারে জলকে গরম করে বাষ্প তৈরি করে সেই স্টিম দিয়ে টারবাইনকে ঘোরায়, এবং টারবাইনের সাথে সাথে অল্টারনেটরে ঘুরলে পরে আমরা বিদ্যুৎটা পাই। তো ওই যে স্টিম তৈরি করছে, সেই যে পালভারাইজ কোল, সেগুলো যে ডাস্টগুলো ওই কোল হ্যান্ডলিং প্ল্যান্টের আশেপাশে খুব বেশি পরিমাণে থাকে আর কি। ওটা বলছে নাকে মাস্ক লাগালেও ওর মধ্যে দিয়ে আবার কিছুটা হলেও ঢুকে যায়। হ্যাঁ, তো এই যে সমস্যা, এই কোল হ্যান্ডলিং প্ল্যান্টের বাধ্য হয়ে চাকরি ছেড়ে দেয় অন্য যখন, তারপরে ইলেকট্রিসিটি বোর্ডে চাকরি জয়েন করেছে এখন পরীক্ষা দিয়ে পাস করতে। এবার কথা যাচ্ছে যে আমরা যে এই যে আমাদের যে ভোল্টেজ যেটা উৎপন্ন হচ্ছে, হ্যাঁ, 11 কেবি বা 6.6 কেবি, সেটাকে আমরা স্টেপ আপ করে নিচ্ছি। আচ্ছা, এই স্টেপ আপ করে প্রথমে বলবো তাহলে স্টেপ আপের কেন প্রয়োজন পড়ছে। স্টেপ আপের এই জন্যই প্রয়োজন পড়ছে, যদি আমি স্টেপ আপ করি, আমরা এসি ভোল্টেজটাকে যদি স্টেপ আপ করি, তাহলে কি হবে, সে ভোল্টেজটা কততে করছি, 11 কেবিটাকে করছি 132 কেবি। তাহলে আমরা জানি যত আমি ভোল্টেজ বাড়াবো, যেমন আমার একটা যদি ট্রান্সফরমারের একটা দেখি, কোড দিয়ে সিঙ্গেল ফেজ দিয়ে আমি বুঝাচ্ছি, এখানে ট্রান্সফরমার কোড, হ্যাঁ, এখানে ভোল্টেজ যদি আমি দিই আর কি, হ্যাঁ, এটা ট্রান্সফরমার ভোল্টেজ দিলে পরে কি হবে, এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, যেটাকে P1 বলছি। হ্যাঁ, আর কারেন্ট ফ্লো করবে, এখানে ফ্লাক্স উৎপন্ন হবে, সেই ফ্লাক্সটা এই পাথের মধ্যে দিয়ে যাবে।
তাহলে এখানে একটা ভোল্টেজ ইনডিউস হবে, সেটাকে বলছি E2, আর এই যে কারেন্টটা প্রবাহিত হবে সেটা I2, মানে এটা প্রাইমারি কারেন্ট, প্রাইমারি ইনডিউস ভোল্টেজ, ওটা সেকেন্ডারি কারেন্ট, সেকেন্ডারি ইনডিউস ভোল্টেজ। তাহলে এখানে কেসটা কি, অ্যাকচুয়ালি এর শর্তটা কি? শর্তটা হচ্ছে যে E1 I1 সমান সমান E2 I2। তার মানে পাওয়ার তো আমার সেম রাখছি, ট্রান্সফরমার আমার কি করছে, ট্রান্সফরমারটা একটা স্ট্যাটিক ইলেকট্রিক্যাল পার্টস, হ্যাঁ, যেটা পাওয়ার কি করছে, সে মানে ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ না করে, হ্যাঁ, একটা ফ্রিকোয়েন্সিটাকে চেঞ্জ না করে জাস্ট পাওয়ারটাকে একটা সার্কিট থেকে আরেকটা সার্কিটে আমরা মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে, এটা হচ্ছে মিউচুয়াল ইন্ডাকশনের মাধ্যমে আমরা সেকেন্ডারিতে আমরা ইয়ে করি, ভোল্টেজটাকে স্টেপ আপ করি বা স্টেপ ডাউন করি। তখন স্টেপ আপও যদি করি তাহলে 100 আমরা উৎপন্ন হচ্ছে 11 কেবি, আমি স্টেপ আপ করে দিলাম 132 কেবি। আচ্ছা, তাহলে সুবিধা কি হয়? সুবিধা হয় এই যে এই সূত্রের মাধ্যমে বোঝা যায় যে যদি আমি E1 থেকে বলছে স্টেপ আপ, যদি ধরি স্টেপ আপ ট্রান্সফরমার, দেখো এখানে ট্রান্সফরমার অনেক বেশি আছে, তাহলে E2 এখানে নাম্বার অফ টার্নস, এটা হচ্ছে N1 আর হচ্ছে N2, হ্যাঁ, নাম্বার অফ টার্নস N1, মানে প্রাইমারি সাইডের নাম্বার অফ টার্নস N1 বলা হয়, আর সেকেন্ডারি সাইডের নাম্বার অফ টার্ন কে বলা হয় N2 দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে N1 থেকে আমার N2 তো বেশি হচ্ছে, N2 গ্রেটার দ্যান N1, তাহলে N2 গ্রেটার দ্যান N1 হওয়াতে কি হয়, হওয়াতে কি হচ্ছে, আমার সুবিধাটা কি হচ্ছে, তাহলে ভোল্টেজটা বেশি হবে, বেশি ভোল্টেজ ওখানে উৎপন্ন হবে আর কি, ইনডিউস হবে। তাহলে আমি এই যে ভোল্টেজ স্টেপ আপ করছি, স্টেপ আপ করলে পরে তাহলে কি লাভ, স্টেপ আপ করলে পরে আমার সবচেয়ে বড় লাভ যেটা হচ্ছে সেটা হচ্ছে আমার লাইন লসটা কমে যাচ্ছে, মানে I2R, আমার কপাল লস যেটা বলছেন I2R, আমার এই যে I2R যে কপাল লস, এটা আমি যদি ভোল্টেজ, কারণ যখন আমি ভোল্টেজটা বৃদ্ধি করছি তাহলে আমার কারেন্টটা কমে যাচ্ছে, আমি যে অনুপাতে আমি এখানে প্রাইমারি থেকে সেকেন্ডারিতে ভোল্টেজটা বৃদ্ধি করবো ঠিক সেই অনুপাতে আমার কারেন্টটা এখানে কমে যাবে, তাহলে এখানে I2R লসটা আমার কম হয়ে যাবে সেকেন্ডারি সাইডে, হ্যাঁ, মানে এইচটি সাইডে আমার কারেন্টটা কমে যাচ্ছে, কারেন্টটা কমে যাচ্ছে, কারেন্ট লসটা কম হচ্ছে, এফিসিয়েন্সিটা বৃদ্ধি পাবে, তারপর সবচেয়ে বড় কথা যে ভোল্টেজ ড্রপ কম হবে। কারণ আমি যদি আমার ধরার কথা বলি, ফারাক্কা থেকে যদি আমার পাওয়ারটা আমি নিই, সেই পাওয়ারটাকে যদি আমরা রায়গঞ্জে নিয়ে আসি, তাহলে এর মধ্যে যদি আমার যদি বেশি ভোল্টেজ ড্রপ হয়ে যায়, ওখান থেকে 132 কেবি পাঠালো, হয়তো আমি এখানে 130 পেলাম বা 125 পেলাম, তাহলে ভোল্টেজ যত বেশি ড্রপ হবে তত আমার পাওয়ার লসটা বেশি হবে, তারপরে ভোল্টেজ রেগুলেশনটা আমার বৃদ্ধি পাবে, ইমপ্রুভ করবে। ভোল্টেজ রেগুলেশন কি? ভোল্টেজ রেগুলেশন হচ্ছে তোমার সেন্ডিং এন্ড ভোল্টেজ মাইনাস রিসিভিং এন্ড ভোল্টেজ বাই রিসিভিং এন্ড ভোল্টেজ ইনটু 100% অফ ভোল্টেজ রেগুলেশন। তার মানে আমার সব দিক দিয়ে লাভ হচ্ছে, আমি যদি ভোল্টেজটাকে আমি স্টেপ আপ করে নিই। তাহলে এখানে আমি কিভাবে করছি আমি সেটাকে একটু বলি আর কি। সেটা হচ্ছে প্রথমে আমি পুরো সেকশনটা কিন্তু আমি দেখি কি করে কিভাবে আমাদের বাড়ি পর্যন্ত সাপ্লাইটা যাচ্ছে কিভাবে সেটা দেখা যাচ্ছে। প্রথমে এটাকে আমি বলছি জেনারেটিং স্টেশন মানে উৎপন্ন হচ্ছে এখানে ভোল্টেজটা, এবার উৎপন্ন হওয়ার পর তারপর এটাকে ট্রান্সফরমার ধরে নিচ্ছি, এখানে উৎপন্ন হচ্ছে 11 কেভি, আমি ধরে নিচ্ছি এখানে উৎপন্ন 11 কেভি ভোল্টেজ আমার উৎপন্ন হচ্ছে। এটাকে আমি কি করছি 11 কেভি স্টেপ আপ করে দিলাম, এই যে ট্রান্সফরমারটা দিয়ে স্টেপ আপ করলাম, কত 132 কেভি স্টেপ আপ করে দিলাম। আচ্ছা, তাহলে 132 কেভি স্টেপ আপ করলাম, এবার 11 কেভিটাকে 132 কেভি স্টেপ আপ করলাম, করার পর তারপরে আবার আরেকটা ট্রান্সফরমার দিলাম,
এটা এটা একটা ট্রান্সফর্মার, এটা কত তাহলে এই যে এটা হচ্ছে 132 কেভি কেভি বাই 33 কেভি। এটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার, এটা স্টেপ আপ ট্রান্সফর্মার, এটা স্টেপ ডাউন করলাম। করার পরে এটা কোথায় করবো? এটা করবো লোকালিটির কাছাকাছি। সবসময় দেখবে আমাদের পাওয়ার প্ল্যান্টগুলো অনেক দূরে হয়, লোকালিটির বাইরে হয়, হ্যাঁ লোকালিটির বাইরে হয়। আর এটা আমরা পাওয়ার প্ল্যান্টগুলোতে থেকে যে ভোল্টেজটা আনছি, অনেক দূর থেকে আনছি, আনার পরে ওই যে ওটাকে ট্রান্সমিশন করছে আর কি। তারপরে 132 কেভি বাই 33 কেভি এখানে ট্রান্সফার দিলাম, এখানে একটা স্টেপ ডাউন ট্রান্সফার দিলাম। এরপরে এখানে কি হচ্ছে? এখানে সাবস্টেশন, এটা সাবস্টেশন। তারপরে এটাকে আবার আমরা কি করছি? আরেকটা ট্রান্সফরমার দিচ্ছি, সেটাকে আমরা বলছি কত? ওটা 33 কেভি বাই 11 কেভি। এটাকে আমি 33 কেভি বাই 11 কেভিতে কনভার্ট করে দিলাম ট্রান্সফরমারের সাহায্যে। হ্যাঁ, এবার 11 কেভিটা আরেকটা ট্রান্সফরমার দিলাম, এখানে আরেকটা সাবস্টেশন দিলাম। এটা সাবস্টেশন, এটা সাবস্টেশন। এখানে আসার পরে 33 বাই 11 কেভি। এবার এই 11 কেভিটাকে আমরা কি করছি? 11 কেভিটাকেও আমরা ভাগ করে দিচ্ছি। হ্যাঁ, এখানে আরেকটা ট্রান্সফরমার বসালাম, সেটা এটা হচ্ছে গিয়ে 11 কেভি বাই 450 ভোল্ট। তো এই যে এখানে আসা 450 ভোল্ট, এই 450 ভোল্টটা আসার পরে আমরা ডিস্ট্রিবিউশন কনজিউমার এই 450 ভোল্ট যেটা আমরা পাচ্ছি ফেস টু ফেস, মানে আর টু ওয়াই 450 ভোল্টেজ, বি টু ওয়াই 450 ভোল্টেজ, বি টু আর 450 ভোল্টেজ। আর আর টু এন এখানে একটা ব্যাপারটা আছে, এখানে মানে এই যে এখান থেকে এসে এখানে আসলাম, এখানে এই যে ডিসপ্লে এগুলো বলছে ফিডার, ঠিক আছে, এগুলো একটা ফিডার। তো এখানে আমরা কি করছি কি, এখানে পাচ্ছি কত? মাত্র 415 ভোল্ট। আচ্ছা, আর কিন্তু আমাদের বাড়িতে দরকার কত? আমাদের প্রত্যেকের বাড়িতে দরকার 230 ভোল্টেজ আর এবং নিউট্রাল। ট্রান্সফরমারের নিউট্রাল থেকে আমরা এগুলো পেয়ে থাকি। ওয়াই টু নিউট্রাল 230 ভোল্ট, বি টু নিউট্রাল 230 ভোল্ট। তাহলে এই যে এইভাবে আমাদের ডিস্ট্রিবিউশনটা হয়। এই যে যেগুলো দেখিয়েছি এগুলো সবই কিন্তু তোমার 400 ফেস টু ফেস হচ্ছে 415, ফেস টু নিউট্রাল হচ্ছে 230 ভোল্ট। তাহলে এখানে আমি যদি ভাগ করি তাহলে কি হচ্ছে? এখানে উৎপন্ন হওয়ার পরে 132 কেভি কে আমি 33 কেভি করছি, 33 কেভি আবার 132 কেভি 11 কেভি আগে 132 করলাম, তারপরে 132 থেকে 33 করলাম। তাহলে এই যে পোর্শনটা, এই পোর্শনটা হয়ে গেল দিয়ে এই পোর্শনটাকে আমরা বলবো প্রাইমারি ট্রান্সমিশন। প্রাইমারি ট্রান্সমিশন। তারপরে এই 32 থেকে আবার আমি করতে করছি এই পর্যন্ত, এটা কি করছি? সেটা 33 বলতে 33 কেভিটাকে আমি কি করছি? 33 কেভিটাকে করছি আমরা 11 কেভি। তাহলে এটা হয়ে গেল সেকেন্ডারি সেকেন্ডারি ট্রান্সমিশন। সেকেন্ড ট্রান্সমিশন, তাহলে একটু হয়ে গেল। তারপরে আমি কি করছি? 11 কেভিটাকে এবার আমি 11 কেভিটাকে কি করছি? 11 কেভি হয়ে গেল এখানটায়।
এরপর হচ্ছে 450। তাহলে এইটুকু হলো গিয়ে প্রাইমারি ডিস্ট্রিবিউশন, প্রাইমারি ডিস্ট্রিবিউশন। আর এই যে আমরা এখানে এটাকে বলছি আমি সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন, সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন। তাহলে এখানে আমরা পরিষ্কার বুঝতে পারছি যে আমি ভোল্টেজটাকে উৎপন্ন হচ্ছে আমার 111 কেভি, সেটাকে আমরা এটা আমি যদি ন্যাশনাল থার্মাল পাওয়ার ক্ষেত্রে বলি 11 কেভি উৎপন্ন হলো, হওয়ার পরে সেটা 132 কেভিতে স্টেপ আপ করলাম কিসের সাহায্যে? না ট্রান্সফরমার সাহায্যে। ওনাতে কি হচ্ছে সবচেয়ে বড় কথা, অনেক মানে এই যে ট্রান্সমিশন লাইনগুলো হয় সেই ট্রান্সমিশন লাইনগুলোকে আবার 3 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে শর্ট ট্রান্সমিশন লাইন, একটা মিডিয়াম ট্রান্সমিশন লাইন, একটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। মানে যদি পাওয়ার স্টেশন থেকে সাবস্টেশন এই যে এই পাওয়ার স্টেশন থেকে সাবস্টেশনের দূরত্ব যদি এই 50 কেবির মধ্যে হয়, 50 কিলোমিটারের মধ্যে যদি হয়, তাহলে শর্ট ট্রান্সমিশন লাইন এই লাইনগুলো। যদি 50 থেকে 150 কিলোমিটার পর্যন্ত হয় দূরত্ব, তাহলে সেটাকে বলা হচ্ছে মিডিয়াম ট্রান্সমিশন লাইন। আচ্ছা, আর যদি তার থেকে যদি 150 কিলোমিটার অ্যান্ড অ্যাবাভ, সেটা হচ্ছে লং ট্রান্সমিশন লাইন। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কিভাবে আমরা আমাদের বাড়িতে 230 ভোল্টেজ আমরা পাচ্ছি। হ্যাঁ, কিভাবে? যে ডিসি উৎপন্ন হলো, তারপরে 11 কেভি বা 132 কেভি ট্রান্সফরমার সাহায্যে সেট করলাম, তারপরে ওখানে করার পরে আবার 132 থেকে আবার স্টেপ ডাউন করলাম। এইটা কোথায়? এই 33 কেভি যেটা করছি এটা কিন্তু মানে কনজিউমারের কাছাকাছি, যেখানে আমরা কনজিউমার, হ্যাঁ কনজিউমারের কাছাকাছি করা হয় এই সাবস্টেশনটা কনজিউমারের কাছাকাছি। তারপরে তার 33 থেকে আবার 11 কেভি করছি, 11 কেভি থেকেও আবার ফিডার ভাগ করা হয়। এই 11 কেভি থেকে ফিডার ভাগ করে দেওয়া হয়। তো ভাগ করে আবার 11 কেভি যেমন আমার রাস্তার ধারে ধারে দেখা যাবে, রাস্তা দিয়ে গেলে রাস্তা চৌরাস্তা রাস্তা দেখা যাবে একটা পোলের উপরে একটা ট্রান্সফরমার আছে, পোলের উপরে একটা ট্রান্সফরমার আছে 4 পোল। এখানে রেল পোল দিয়ে এখানে করা হয়, এখানে ট্রান্সফরমারটা বসানো হয়। এই ট্রান্সফরমারটা হচ্ছে 11 কেভি বাই 450 বলতে লাইন টু লাইন। এই ট্রান্সফরমার এটাকে বলছে ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার। ডিস্ট্রিবিউশন ট্রান্সফরমার এখানে কিন্তু ইনপুট আরওয়াইবি মানে 3টে ফেজ। এখানে ইনপুট হচ্ছে আর ওয়াই বি 3টে ফেজ, আর যখন আউটগোয়িং হচ্ছে আউটগোয়িং কিন্তু এটা হয়ে গেছে আর ওয়াই বি নিউট্রাল। এটা কানেকশনে থাকে ডেল্টা টু স্টার, ডেল্টা টু স্টার। এই যে স্টারের যে পয়েন্ট আছে এই যে হচ্ছে নিউট্রাল, এবং এটা ট্রান্সফরমারের গায়ে ট্রান্সফরমারের কাছে ওটা আর্থিং করে দেওয়া হয়। হ্যাঁ, কারণ কোনো আনব্যালেন্স কারেন্ট এর মধ্যে দিয়ে তখন পাস হয়ে যায়, অনুভব হয়ে যায়। তাহলে আমরা এইভাবে আমরা পাওয়ারটাকে ট্রান্সমিশন করে থাকি। হ্যাঁ, এবং এইভাবে আমরা পাওয়ারটাকে ডিস্ট্রিবিউশন করি। ঠিক আছে, তাহলে এবার ডিসি আবার মানে ডিসিতেও বলা হয় ডিসি ডিস্ট্রিবিউশন, তবে আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের এসি ডিস্ট্রিবিউশনটাই বেশি। আমাদের অল ইন্ডিয়াতে এবং সব জায়গাতে এসি ডিস্ট্রিবিউশনটাই ম্যাক্সিমাম হয়, যেহেতু আমাদের পাওয়ার প্ল্যান্ট আছে। তো তো আমরা বলছি কি যে আমরা ডিস্ট্রিবিউশন আমরা দুটোই করতে পারি, ডিসি করতে পারি। তবে ডিসিতে সুবিধা কতগুলো কি আছে? ডিসিতে সবচেয়ে বড় সুবিধা সেখানে ক্যাপাসিটেন্স বা ইন্ডাকটেন্সের কোনো ঝামেলা নেই। ঠিক আছে, ওর শুধু রেজিস্ট্যান্স। হ্যাঁ, আর ডিসিতে দুটো তার হলেই হয়ে যাচ্ছে, দুটো ওয়্যার, একটা ফেজ, একটা যেন পজিটিভ একটা নেগেটিভ। কিন্তু ডিসিতে সবচেয়ে বড় সমস্যা যেটা আমরা উপলব্ধি করি সেটা
আমরা ট্রান্সফরমারের সাহায্যে ডিসিটাকে স্টেপ আপ বা স্টেপ ডাউন করতে পারি না। হ্যাঁ, ট্রান্সফরমারের সাহায্যে আমরা এটা পাই না। আর এসির ক্ষেত্রে আমার সুবিধা কি, এসি আমি এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এসির মাধ্যমে আমি লং ট্রান্সমিশন করতে পারি। কারণ ভোল্টেজটা স্টেপ আপ করে দিয়ে ভোল্টেজটাকে আমি যত স্টেপ আপ করে দিয়ে সেই অনুপাতে আমরা কারেন্টটা কমিয়ে দেবো। যত কারেন্ট কম হবে তত আমার লাইন লস কম হবে। হ্যাঁ, তাতে এফিসিয়েন্সি বাড়বে, আমার ভোল্টেজ রেগুলেশন ভালো হবে। তাহলে আমাদেরকে ডিসির তুলনায় আমার এসি অনেক বেশি সুবিধা। তার জন্যই আমাদের সারা বিশ্বে এসি নিয়ে বেশি কারবার করা হয়। হ্যাঁ, আর এসি ট্রান্সমিশনের অসুবিধাটা কি, এসি ট্রান্সমিশন অসুবিধাটা হচ্ছে কিছু লস হয়। যেমন এসি ট্রান্সমিশনে কিছু লস হয়, সেই লসগুলোর মধ্যে বড় লস তো হচ্ছে একটা লস হলো ওই কিছু লস হলো, আর তোমার করোনা লস একটা, তারপরে তোমার স্কিন এফেক্ট। এসিতে যে স্কিন এফেক্ট আছে, ডিসিতে স্কিন এফেক্টের কোনো ব্যাপার নেই, ডিসি টোটাল কন্ডাক্টরের মধ্যে দিয়েই কারেন্ট যায়। আর এসিতে স্কিন এফেক্ট সেটা হচ্ছে আমরা জানি এসি এই যে উপরে সারফেসটা দিয়ে কিন্তু কারেন্টটা প্রবাহিত হয়। এসির ক্ষেত্রে যদি এটা কন্ডাক্টর হয়, এই কন্ডাক্টরের উপর দিয়ে যাবে। হ্যাঁ, কিন্তু ডিসির ক্ষেত্রে পুরোটা দিয়ে যায়। তাহলে এসির কিন্তু অসুবিধা এটা একটা আছে, স্কিন এফেক্ট আছে, করোনা লস হয়। হ্যাঁ, তারপরে ইন্ডাকট্যান্স ক্যাপাসিটি ঝামেলা আছে। তবে এসির ক্ষেত্রে এই সমস্যাগুলো আছে, কিন্তু তার তুলনায় এসিতে আমার সুবিধাটা হচ্ছে বেশি। এসিতে আমার সুবিধাটা অনেক বেশি, যেহেতু আমি ভোল্টেজটা স্টেপ আপ করতে পারছি। সবচেয়ে বড় কথা এটাই, আমার লাইন লসটা কম হচ্ছে, ভোল্টেজ ড্রপ, আমার লাইনে ভোল্টেজ ড্রপ কম হচ্ছে। হ্যাঁ, আবার সুবিধা মতো আমি ট্রান্সফর্মার লাগিয়ে স্টেপ আপ করে নিলাম, সুবিধা মতো ট্রান্সফর্মার লাগিয়ে আবার স্টেপ ডাউন করে নিলাম। তবে এই হলো আমাদের ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন। স্টপ।